আজকে আমরা আলোচনা করব ভিক্টোরিয়ান এজ লিটারেচার সম্বন্ধে। এই ভিক্টোরিয়ান এজ লিটারেচারের মধ্যে অনেক রাইটার রয়েছে, তাদেরকে আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথম ভাগের মধ্যে রয়েছে নভেলিস্ট। এই নভেলিস্টগুলোর মধ্যে আমরা জানবো চার্লস ডিকেন্স, থমাস হার্ডি, মেরিয়ান ইভান্স, যাকে আমরা জর্জ এলিয়ট বলে চিনি, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, চার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে, অ্যান ব্রন্টে, এদেরকে আমরা ব্রন্টে সিস্টার বলে জানি। হ্যারি জেমস রয়েছে, অস্কার ওয়াইল্ড রয়েছে, রুডিয়ার্ড কিপলিং, আর্থার কনান ডয়েল, জর্জ মেরেডিথ, এদেরকে আমরা ডিটেলসে আলোচনা করব। এর বাইরেও কিন্তু অনেক মাইনর রাইটার রয়েছে, সেগুলোকে আমরা জানবো। পোয়েটসদের মধ্যে রয়েছে আলফ্রেড লর্ড টেনিসন, এলিজাবেথ ব্র্যাড ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, ক্রিশ্চিয়ানা রসেটি এবং তার ভাই দান্তে গ্যাব্রিয়েল রসেটি। চিলড্রেন্স রাইটারদের মধ্যে রয়েছে লুইস ক্যারল আর রুডিয়ার্ড কিপলিং। গথিক বা হরর ফিকশনের মধ্যে রয়েছে ব্র্যাম স্টোকার এন্ড মেরি স্যালি। এই মেরি স্যালিকে আমরা রোমান্টিক এজে আলোচনা করেছি। এসেইস্ট অ্যান্ড ক্রিটিকদের মধ্যে রয়েছে জন রাস্কিন অ্যান্ড ম্যাথু আর্নল্ড। এরপরে আমরা এই ভিক্টোরিয়ান এজের যে ক্যারেক্টারিস্টিক্স, লিটারারি ক্যারেক্টারিস্টিক্স, এগুলো একবার জেনে নিই। প্রথমে এই ভিক্টোরিয়ান এজ যেটার উপরে মূল ফোকাস দিয়েছে সেটা হলো রিয়েলিজম। রিয়েলিজম মানে হলো আমাদের যে জীবন, এই জীবনের প্রত্যেক দিনের যে কারবার, সেগুলোকে সঠিকভাবে কোনো রকমের মডিফিকেশন না দিয়ে তুলে ধরাকেই বলা হয় রিয়েলিজম। এই রিয়েলিজম আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনের যে স্টাইল, সেগুলোকে তুলে ধরে। আর এই রিয়েলিজমের মধ্যে চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট আর জর্জ এলিয়টের রয়েছে আমাদের মিডল মার্চ। এরপরে এই যুগ অনেকটা প্রভাবিত হয়েছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, সোশ্যাল ইস্যুর জন্য। আর এই যে ইম্প্যাক্ট, সেগুলো কিন্তু আমরা লিটারেচারের মধ্যে পেয়ে থাকি। আর সেই ইম্প্যাক্টগুলোকে কেন্দ্র করে এলিজাবেথ গাস্কেল তার নর্থ অ্যান্ড সাউথের মধ্যে দেখিয়েছে। মরালিটি অ্যান্ড সোশ্যাল ভ্যালুস এর উপরেও কিন্তু ভিক্টোরিয়ান লিটারেচার লেখা হয়েছিল। আর সেইগুলোর আমাদের একটা কনফ্লিক্টকে তুলে ধরেছে, যেমন ট্র্যাডিশনাল ভ্যালু আর সোসাইটাল চেঞ্জের মধ্যে যে কনফ্লিক্ট, সেইটাকে, যেমনটা হলো থমাস হার্ডি টেস অফ দি আরভার ওয়েলস। এরপরে সেন্টিমেন্টালিজম, এইখানে আমাদের ইমোশনাল অ্যান্ড মেলোড্রামাটিক এলিমেন্টের ইউজ করা রয়েছে, স্পেশালি নভেলের ক্ষেত্রে। আর সেগুলোকে পার্সোনাল স্ট্রাগলের সাথে হাইলাইট করিয়েছে নভেলের মধ্যে। তার মধ্যে হলো চার্লট ব্রন্টের লেখা জেন আয়ার। গথিক এলিমেন্ট এই যুগের মধ্যে আমরা পেয়ে থাকবো। আর গথিক এলিমেন্টের মধ্যে ডার্ক, মিস্টেরিয়াস অ্যান্ড সুপারন্যাচারাল এলিমেন্ট ইউজ করা হয়। আর সেগুলো অনেকটা সাইকোলজিক্যাল অ্যান্ড মরাল এক্সাইটিকে তুলে ধরে। আর এখানে রয়েছে আমাদের ব্র্যাম স্টোকারের ড্রাকুলা, ভেরি ফেমাস, আর এমিলি ব্রন্টের উদেরিং হাইটস। এরপরে আমরা কনফ্লিক্ট খুঁজে পাবো রিলিজন আর সায়েন্সের মধ্যে। কেন এই কনফ্লিক্টটা শুরু হয়েছিল? কারণ চার্লস ডারউইনের থিওরি অফ ইভালুয়েশন সেই তখনকার দিনে চলে এসেছিল। চার্লস ডারউইনের যে বইটা ছিল অরিজিন অফ দ্য স্পেসিস, সেটা পাবলিশড হয়েছিল 1859-এ। আর সেই সময় পুরো যে ধর্ম, এই পুরো ধর্মের যে কনসেপ্ট, সেটাকে কিন্তু পুরোভাবেই ধরতে গেলে উৎখাত করে দিয়েছিল। চার্লস ডারউইন তার নিজের থিওরির মধ্যে বাইবেলের পুরো কনসেপ্টটাকে সে ভুল বলে প্রমাণিত করে দিয়েছিল, যে মানুষ আপনা আপনি তৈরি হয়নি, মানুষ আপনা আপনি তৈরি হয়েছে, মানুষ কোনো ভগবানের দ্বারা তৈরি হয়নি। আর মানুষের যে তৈরি হওয়ার পেছনে এটা কিন্তু একটা ইভালুয়েশনের কাজ রয়েছে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু চার্লস ডারউইন তার এই বইয়ের মধ্যে দিয়েছিল। আর যার ফলে যে ধর্মের প্রভাব, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। এরপরে এই সব জিনিসগুলো আমরা কোথায় পাবো? আলফ্রেড লর্ড টেনিসনের ইন মেমোরিয়াম বলে যে একটা এলিজি রয়েছে সেখানে। আর এই ভিক্টোরিয়ান এজে উইমেনদের একটা কন্ডিশন আগের তুলনায় বেটার হয়েছিল, কিন্তু তারা আইডিয়ালাইজ ওমেনের উপরে ফোকাস করত। আর তাদের যে ফিমেল এডুকেশন, ইন্ডিপেন্ডেন্স,
স্ট্রাগলস এগেনস্ট দ্য সোশ্যাল নর্ম, সেগুলোও কিন্তু যথাযথভাবে আগের তুলনায় ভালো ছিল। এখানে আমরা জর্জ এলিয়টের মিডল মার্চ, অ্যান্ড ব্রন্টের দ্য টেন্যান্ট অফ উইন্ডফিল হল এগুলো পাবো। এরপরে এই এজের মধ্যে সবচেয়ে যেটা প্রভাব বিস্তার করেছিল সেটা হচ্ছে সিরিয়ালাইজড পাবলিকেশন। এটা কি, যে প্রত্যেকটা নভেল টুকরো টুকরো করে কোনো একটা ম্যাগাজিনের মধ্যে পাবলিশড করাতো তারা। এই রকমের নভেলগুলোকে আমরা সিরিয়ালাইজ নভেল বলি। যেমনটা হলো ডেভিড কপারফিল্ড ডিকেন্সের, আর ভ্যানিটি ফেয়ার ম্যাকফিস থ্যাকারের। এরপরে এই যুগের মধ্যে আমরা অপটিমিজম আর প্রোগ্রেস পাবো। অপটিমিজমের মেন কনসেপ্ট ছিল যে কিভাবে মানুষের লাইফটাকে প্রোগ্রেসের দিকে নিয়ে যাওয়া যায় আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলোকে সাপোর্ট করা। কিন্তু এই যুগের মধ্যে আমরা পেসিমিজমও খুঁজে পাবো, যেমনটা থমাস হার্ডি তার রাইটিংয়ের মধ্যে দেখিয়েছে। কমপ্লেক্স ন্যারেটিভ অ্যান্ড ক্যারেক্টার্স এই যুগের আরেক বৈশিষ্ট্য। তারপরে আমরা এই যুগ থেকে যেসব স্পেশাল ইভেন্টগুলো হয়েছিল, যেগুলো আমাদের এই যুগটাকে প্রভাবিত করেছিল, সেই ইভেন্টগুলোকে অবশ্যই আমাদের জানতে হবে। এই পয়েন্টগুলো খুব বেশি তোমার ক্ষেত্রে তোমার পরীক্ষার জন্য দরকারি নয়, কিন্তু পুরো এজটাকে জানার জন্য খুবই দরকারি। কারণ এইগুলো জানলে তুমি রাইটারগুলো সম্বন্ধে ভালো করে বুঝতে পারবে, তাদের রাইটিংয়ের ধরন সম্বন্ধে বুঝতে পারবে, আর তুমি গেস করতে পারো। তোমার যদি কোনো সময় একটা অড কোয়েশ্চেন চলে আসে যেটা হয়তো তুমি কখনো পড়ো নাই, তাহলে সেই রকম কোয়েশ্চেনকে গেস করেও তুমি অনেকটা ঠিক করার চান্সের দিকে থাকবে যদি তুমি এই জিনিসগুলো জানো হালকা। এরপরে দেখো রেন অফ কুইন ভিক্টোরিয়া, যেটা আমি বললাম যে 1837 থেকে 1901 পর্যন্ত। আর এই কুইন ভিক্টোরিয়ার সময়ে ব্রিটিশদের সাম্রাজ্য এটা গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছিল। ফুল ফেজেড একটা যে এক্সপানশন এই সময়েই শুরু হয়েছিল কুইন ভিক্টোরিয়ার আমলে। আর এখানেই তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যদিও ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদের রোমান্টিক এজ যুগ থেকেই চলে আসছিল। এরপরে আমরা এখানে পাবো কি দ্য রাইজ অফ দ্য মিডল ক্লাস, এখানে মিডল ক্লাসের রাইজ হয়েছিল। আর এক্সপানশন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, যেটা আমি বললাম যে এই যুগে সবচেয়ে বেশি এক্সপানশন করেছিল ব্রিটিশ এম্পায়ার, গোটা পৃথিবীর 1/3 এরিয়াকে ক্যাপচার করে নিয়েছিল। আর এই যে এক্সপানশন, এগুলোকে আবার হোয়াইট ম্যান বার্ডেন হিসাবে তুলে ধরেছে এইরকম একজন রাইটার রুডিয়ার্ড কিপলিং তার জঙ্গল বুকের মাধ্যমে, বা আরও যে রাইটিংগুলো আছে সেগুলোর মাধ্যমে। আর এই যুগের মধ্যে সায়েন্স আর টেকনোলজি খুব বেশি অ্যাডভান্স করে গিয়েছিল। কেন? কারণ চার্লস ডারউইন বাইবেলকে ভুল প্রমাণ করে দিয়েছিল যে ধর্ম বলে কিছু নেই। মানে আমি ওই সেন্সে বলতে চাইছি না, চার্লস ডারউইনের সেন্সে বলতে চাইছি যে ধর্ম জিনিসটা অন্যরকমের জিনিস, এটা কিন্তু মিথ্যা জিনিসকে আশ্রয় নেই, আর সায়েন্স একটা ডেভেলপমেন্টের জিনিস, সেইগুলোকে সে তুলে ধরেছিল এখানে। এই দেখো এই যে অরিজিন অফ দ্য স্পেসিস, যেটা 1859-এ পাবলিশ হয়েছিল, এখানে যে ট্রেডিশনাল যে বিলিফ সেগুলোকে পুরো নষ্ট করে দিয়েছিল। আর তারপরে সোশ্যাল রিফর্ম মুভমেন্ট এই যুগের তো অনেক হয়েছিল, যেমন চাইল্ড লেবার মুভমেন্ট, পোর ওয়ার্কিং ক্লাস কন্ডিশন মুভমেন্ট, আর ওমেন রাইটস মুভমেন্ট। আর এই মুভমেন্টগুলোকে আমরা পাবো এলিজাবেথ গাস্কিলের মেরি বার্টন অ্যান্ড ব্রন্টের দ্য টেন্যান্ট অফ উইন্ডফিল হল এইসব রাইটিংয়ের মাধ্যমে। এরপরে চার্টিস্ট মুভমেন্টও কিন্তু এই যুগের মধ্যে আমরা পাবো। এই চার্টিস্ট মুভমেন্টের কি কাজ ছিল? এ ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট ডিমান্ডিং পলিটিক্যাল রিফর্ম, যেমন ভোটিং রাইটস ফর অল, এটা কিন্তু এই চার্টিস্ট মুভমেন্টের উল্লেখযোগ্য অবদান। এরপরে এডুকেশনাল রিফর্মও কিন্তু এই যুগের মধ্যে হয়েছিল, যেখানে আমাদের শিশুদের যে লিটারেসি রেট সেটা অনেক বেড়ে গিয়েছিল। আইরিশ ফ্যামাইন, এটা তুমি মনে রাখতে পারো, আয়ারল্যান্ডের যে বিখ্যাত একটা ফ্যামাইন ছিল সেইটা। ওমেন রাইট মুভমেন্ট এই যুগের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক বলতে পারো। আর রিলিজিয়াস ডিবেটস অ্যান্ড অক্সফোর্ড মুভমেন্টের প্রধান লক্ষ্য ছিল যে ক্যাথলিক এলিমেন্টগুলোকে রিভাইভ করা অ্যাংলিকান চার্চের মধ্যে। আর এর যে রাইটার মানে ফিগার যারা অ্যাসোসিয়েট করে অক্সফোর্ড মুভমেন্টের সাথে, নিউম্যান, ম্যাথু আর্নল্ড, এগুলোকে আমরা একটু পরে জানছি আরো ডিটেলসে। এরপরে এই যুগের মধ্যে প্রিন্ট মিডিয়া খুব পরিমাণে এক্সপান্ড করেছিল। প্রিন্ট মিডিয়া মানে হচ্ছে যেগুলো ম্যাগাজিন, নিউজ পেপার, এইগুলো। আর
এই যুগে যেসব লিটারারি মুভমেন্ট রয়েছে এখান থেকে আমাদের প্রশ্ন দেখা যায়। তার মধ্যে রয়েছে প্রি র্যাফালাইট ব্রাদারহুড। এরা কি করতো? এরা রিভাইভ করেছিল মিডিয়াভেল আর রেনেসা পিরিয়ডের যে আর্ট এন্ড কালচার সেগুলোকে। এরা বেশিরভাগ সময় রিজেক্ট করতো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে, আর বিউটি, নেচার এইসব জিনিসগুলোকে তারা এমফাসাইজ করতো। আর এইসব রাইটারগুলোর মধ্যে দান্তে গ্যাব্রিয়েল রসেটি, ক্রিস্টিয়ানা রসেটি, উইলিয়াম মরিস অ্যান্ড সুইমান তারা খুবই প্রভাবিত ছিল এই গ্রুপের। এরপরে রয়েছে যেটা আরেকটা ফেমাস, অ্যাস্থেটিসিজম। অ্যাস্থেটিসিজম আর ডিকাডেন্স এরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। অ্যাস্থেটিসিজম এর মানে হলো আর্ট ফর আর্ট সেক। তুমি আর্ট করছো, এটা শুধুমাত্র আর্টের জন্যই। আর্ট করছো লাইফের জন্য নয়, আর্ট করছো বা মোরালিটি বা অন্য কোনো জিনিসের জন্য নয়। তোমার আর্ট করা উচিত আর্টের জন্য, এটাই তাদের মেন উদ্দেশ্য। তারা যে কোনো মোরালিস্টিক অ্যান্ড ইউটিলিটারিয়ান টেন্ডেন্সি ভিক্টোরিয়ান লিটারেচারের মধ্যে রিজেক্ট করেছিল। এরপরে এই যে এস্থেটিসিজম এর যে নোটেবল রাইটার্স রয়েছে তাদের মধ্যে রয়েছে অস্কার ওয়াইল্ড, ওয়াল্টার পিটার অ্যান্ড সুইমবার্গ। এরপরে যে টেক্টারিয়ানিজম মানে অক্সফোর্ড মুভমেন্ট, এখানে তাদের উদ্দেশ্য ছিল রিলিজিয়াস মুভমেন্টের মাধ্যমে অ্যাংলিকান চার্চের মধ্যে যে ক্যাথলিক এলিমেন্ট সেগুলোকে ইম্পোর্ট করিয়ে দেওয়া। আর এই রাইটারের মধ্যে ছিল জন হেনরি নিউম্যান অ্যান্ড ম্যাথু আর্নল্ড। এরপরে ডিকাডেন্ট মুভমেন্ট, এই ডিকাডেন্ট মুভমেন্টটা জড়িত হয়ে আছে এস্থেটিসিজমের মধ্যেই, তুমি এক ধরনের ভাগ বলতে পারো ওটারই। এটা আবার ওই এস্থেটিসিজমের মতোই, কিন্তু এখানে আর্টিফিশিয়ালিটিকে তারা অ্যাক্সেস করতো। আর এই রাইটারগুলোর মধ্যে হলো অস্কার ওয়াইল্ড আর আর্নেস্ট ডৌসন। ইয়েলো বুক রাইটার এটা একটা ম্যাগাজিনের নাম, আর এখান থেকে তাদের একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। আর তারা এক্সপেরিমেন্টাল ওয়ার্কের উপর বিশ্বাসী, আর এটাকে আমরা অ্যাভানগার্ডে মুভমেন্ট বলতে পারি। এরপর এই রাইটারগুলোর মধ্যে আরবে ব্রেডসেলি, ম্যাক্স বিয়ারহোম এগুলো কিন্তু উল্লেখযোগ্য। এরপরে আমরা ডিটেলসে আলোচনা করব কিছুগুলো রাইটারকে। চার্লস ডিকেন্সের যে রাইটিংগুলো রয়েছে তার মধ্যে প্রথমে নভেল জানবো। নভেলের মধ্যে চার্লস ডিকেন্সকে আমরা নভেলের জন্যই জানি বিশেষ করে। তার প্রথমটা হলো পিকউইক পেপারস। এরপরে অলিভার টুইস্ট, এটা একটা অরফান বইয়ের কাহিনী। আর তারপর রয়েছে নিকোলাস নিকেলবয়। এখানে আমরা নিকোলাসের যে চেষ্টা তার ফ্যামিলিকে সাপোর্ট করার সেটা কিন্তু আমরা পাবো। এরপরে ওল্ড কিউরিওসিটি শপ, যেখানে আমরা ট্র্যাজিক স্টোরি পাবো লিটল নেলের এবং তার গ্র্যান্ডফাদার। তারা নিজেদেরকে যে পভার্টি থেকে কিভাবে চেষ্টা করেছিল বার করে নেওয়া আসার, সেটা কিন্তু এই স্টোরির মধ্যে খুব সুন্দরভাবে দেখিয়েছে। বার্নাবাই রাজের মধ্যে আমরা একটা গর্ডন রিয়টকে খুঁজে পাবো, 1780 হয়েছিল যেটা, আর এটা একটা হিস্টোরিক্যাল নভেল। চার্লস ডিকেন্স দুটো ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল নভেল লিখেছিল, তার মধ্যে একটা হলো বার্নাবি রাজ, একটা টেল অফ টু সিটিজ, একটু পরে আমরা ওটাকে পাবো। এরপর রয়েছে মার্টিন চাজেলউইট, এটা আমাদের সেলফিশনেস আর যে টিটুলার ক্যারেক্টার যে ট্রাভেল করেছিল আমেরিকা সেগুলোকে দেখিয়েছে। এরপরে ডাম্বিয়ান সন, এই ডাম্বিয়ান সনের মধ্যে আমরা ফ্যামিলি রিলেশনশিপ আর এফেক্টস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগুলোকে পাবো। তারপরে ডেভিড কপারফিল্ড, এটা একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল আর সবচেয়ে ফেমাস চার্লস ডিকেন্সের, এটা আবার একটা কামিং অফ এজ নভেল। এরপরে ব্লিক হাউস, যেটা এক ধরনের ক্রিটিসাইজ করেছে ব্রিটিশ লিগ্যাল সিস্টেমকে। এরপরে হার্ড টাইমস, যেটা আমাদের ক্রিটিসাইজ করেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ইউটিলিটারিয়ানিজমকে। লিটল ডোরিট, যেখানে ব্রিটিশদের যে একটা এক্সপ্লয়টেটিভ ডেট সিস্টেম, ইমপ্রিজনমেন্ট, সোসাইটাল ইনইকুয়ালিটি সেগুলোকে সে তুলে ধরেছে। এরপর আরও কিছু ওয়ার্ক আছে, এ টেল অফ টু সিটিজ, এটাও একটা হিস্টোরিক্যাল নভেল। এখানে টু সিটিজ বলতে লন্ডন আর প্যারিসকে বোঝানো হয়েছে। এরপরে গ্রেট এক্সপোর্টেশন রয়েছে, যেটা আমাদের স্টোরি কার নিয়ে, পিপের নিয়ে, পিপ বলে একটা ক্যারেক্টার এখানে রয়েছে। তার ডিসকভারি, সেলফ অ্যাম্বিশন, লাভ এগুলোকে তুলে ধরেছে। আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড, এখানে আমরা পাবো এ ক্রিটিক অফ গ্রিড অ্যান্ড সোশ্যাল ক্লাস অ্যান্ড ফোকাসিস অন দ্য মিস্টেরিয়াস ইনহেরিটেন্স। এরপরে রয়েছে আমাদের একটা আনফিনিশড ওয়ার্ক, দ্য মিস্ট্রি অফ এডউইন ড্রুড। এরপরে কিছুগুলো খ্রিসমাস বুকস রয়েছে, খ্রিসমাসকে কেন্দ্র করে লেখা হয়েছে। তার মধ্যে খ্রিসমাস ক্যারল, এটা খুবই ইম্পর্টেন্ট। দ্য চিমেস, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাকিগুলো তুমি
না মনে রাখলেও চলবে। এরপরে আরেকজন ফেমাস নোভেলিস্ট থমাস হাডিকে আমরা চিনি নভেলস রাইটিং এর জন্য আর তার যে রিয়েল লাইফ পোর্ট্রেট অফ দ্য ক্যারেক্টার সেগুলোর জন্য। তার প্রথম রাইটিং হচ্ছে ডেসপারেট রেমেডিজ 1871। এটা একটা ট্রেজিক টেল, মেলোড্রামাটিক টেল অফ লাভ, ডিসেপশন, ইন্ট্রিগ ইন রুরাল ইংল্যান্ড। এরপরে রয়েছে আন্ডার দ্য গ্রিনউড টেল 1872। এটা একটা জেন্টাল অ্যান্ড রোমান্টিক স্টোরি অ্যাবাউট ভিলেজ লাইফ অ্যান্ড কোর্টশিপ। এরপর রয়েছে পেয়ার অফ ব্লু আইজ, এখানে ক্লাস ডিফারেন্স, পার্সোনাল স্যাক্রিফাইস এগুলোকে তুলে ধরেছে। ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এটা একটা মেয়েকে কেন্দ্র করে লেখা হয়েছে, যেমন হলো বাথসেবা এভারডেন এবং তার বিভিন্ন লাভারের সাথে যে সম্পর্ক সেগুলোকে তুলে ধরেছে। দ্য হ্যান্ড অফ অ্যাথেলবার্টা, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, সেটা নভেল ছিল, সেটা এইটা ইম্পর্টেন্ট, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। এখানে আমরা একটা ফেমাস ক্যারেক্টার ইউএসএসটি ভাই পাবো আর আর একটা জায়গার কথা উল্লেখ পাবো, সেটা হচ্ছে অ্যাডগন হিথ। এরপরে ট্রাম্পেট মেজর রয়েছে, এটা একটা নেপোলিয়নিক ওয়ারকে কেন্দ্র করে, মিলিটারি লাইফকে কেন্দ্র করে একটা হিস্টোরিক্যাল নভেল। এটা ইম্পর্টেন্ট নয় অতটা, এটাও নয়। হ্যাঁ, মেয়র অফ ক্যাস্টারবেরিজ 1886, এটা কিন্তু রাইজ অ্যান্ড ফল অফ মিস মাইকেল হ্যানচার্ডকে তুলে ধরেছে, মাইকেল হ্যানচার্ডের উপরে এই গল্পটা। উডল্যান্ডার্স, এটা একটা আমাদের আনফুলফিল লাভ, ক্লাস স্ট্রাগল, কানেকশন টু নেচার এগুলোকে তুলে ধরেছে। টেস অফ ডি আরবাভাইলস, এটাও ইম্পর্টেন্ট, এটা একটা পোয়েগনেন্ট অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল টেল অফ ইনোসেন্স, লাভ অ্যান্ড সোসাইটাল হিপোক্রেসি। জুড দ্য অবস্কিউর 1895, এই জুড দ্য অবস্কিউরের জন্য হার্ডি কিন্তু তার নভেল রাইটিং করা ছেড়ে দিয়েছিল, কারণ এইখানে সে যে ক্রিটিক্স তাদের কাছ থেকে প্রচণ্ড একটা ব্যাডলি জবাব পেয়েছিল, সেই জন্য সে নভেল রাইটিং করা ছেড়ে দিয়েছিল এই লেখাটার পরেই। এরপরে আমরা জানবো থমাস হার্ডির যে স্টোরি কালেকশন, সেগুলোকে আমরা ওয়েসেক্স টেলস বলবো। এটার মধ্যে এগুলো তুমি জানতেও পারো নাও পারো। পোয়েট্রির মধ্যে তার 900+ পোয়েট্রি লেখা রয়েছে, তার মধ্যে ফেমাস হলো ওয়েসেক্স পোয়েমস। তাহলে দেখো ওয়েসেক্স পোয়েমস, ওয়েসেক্স টেলস এগুলো কিন্তু হার্ডির। এরপরে ড্রামা, যেটা তুমি জানবে ডাইনাস্ট, এটা একটা আমাদের ভার্স ড্রামা যেটা হার্ডির ফিলোসফিকে এক্সপ্লোর করে। এরপরে আমরা জানবো মেরি অ্যান্ড ইভান্স, তাকে আমরা জর্জ এলিয়ট বলে চিনি। এর প্রত্যেকটা টাইটেল কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাডাম বেডে, মিলস অন দ্য ফ্লস, অ্যাডাম বেডের মধ্যে আমরা রুরাল টেল অফ লাভ পাবো, বিট্রিয়াল, রিডেম্পশন এগুলো। আর এই যে মিল অন দ্য ফ্লস, এখানে দুটো ক্যারেক্টার ম্যাগি অ্যান্ড তারপরে রয়েছে টম টলিভার, এদের যে সিবলিংয়ের, তারা দুজন ভাই বোন, তাদের যে রিলেশনশিপ সেগুলোকে তুলে ধরেছে। সাইলাস মার্নার, এখানে একটা ওয়েভারের স্টোরি পাবো, আর রোমোলা একটা হিস্টোরিক্যাল নভেল। তারপরে হেলিক্স ফক বা হল্ট অ্যান্ড দ্য রেডিক্যাল এগুলো কিন্তু পাবো। মিডল মার্ক, এটা হচ্ছে সবচেয়ে ফেমাস, এটাকে আমরা ভিক্টোরিয়ান লিটারেচারের মাস্টারপিস বলতে পারি, এতটাই ফেমাস এটা। ড্যানিয়েল ড্যারোন্ডা। এরপরে উইলিয়াম ম্যাকপিস থ্যাকরে, এর একটা নোভেল খুবই ফেমাস, এইটা জানলেই হবে, ভ্যানিটি ফেয়ার, এ নোভেল উইদাউট হিরো। ঠিক আছে, তাহলে এইটাই জানবে। এখানে দুটো ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে বেকি সার্ফ অ্যান্ড এমিলিয়া স্যাডলি, আর তারপরে যে নভেলগুলো সেগুলো না জানলেও চলে। এরপরে ব্রন্টে সিস্টার, 3জন সিস্টার রয়েছে, চার্লট ব্রন্টে হচ্ছে সবচেয়ে ফেমাস, আর এর রাইটিং হলো জেন আয়ার, এটা একটা গোথিক নভেল। আর এমিলি ব্রন্টে, যার রাইটিং হলো আমাদের ফেমাস রয়েছে উদারিং হাইটস, আর অ্যান ব্রন্টে, যার রাইটিং এর মধ্যে রয়েছে অ্যাগেন্স গ্রে, এটা একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল। আর এই 3টা বোন তারা 3 রকমের সিউডোনেম ইউজ করতো, এখানে লেখা রয়েছে দেখো। কারার বেল হচ্ছে চার্লটের জন্য, অ্যালিস বেল হচ্ছে এমিলির জন্য, অ্যাক্টন বেল হচ্ছে অ্যানের জন্য। ওকে, এইগুলো পরীক্ষার মধ্যে দিয়ে দেয়। আর হ্যারি জেমস একজন আমেরিকান, তার প্রথম রাইটিং পোর্ট্রেট অফ এ লেডি, এখানে একটা আমেরিকান উইমেনের কথা তুলে ধরেছে, ইজাবেলা আর্চারের। আর তারপরে এটা ইম্পর্টেন্ট নয়, এটাও নয়। অ্যাম্বাসেডার ইম্পর্টেন্ট, এখানেও একটা মিডল এজ আমেরিকান ম্যানের জার্নি ইউরোপের মধ্যে দেখিয়েছে। আর তারপরে ডেইসি মিলার তুমি মনে রাখতে পারো,
আর আর খুব একটা ইম্পর্টেন্ট রাইটিং নেই তার। অস্কার ওয়াইল্ডের রাইটিং এর মধ্যে যেগুলো তোমাকে জানতে হবে সেটা হচ্ছে লেডি উইন্ডার মেয়ার্স ফান, তারপরে এ ওমেন অফ নো ইম্পর্টেন্স, তারপরে অ্যান আইডিয়াল হাজব্যান্ড, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এটা হচ্ছে সবচেয়ে ফেমাস, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এটা তুমি জানবে। আর অস্কার ওয়াইল্ডের নভেল রয়েছে দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে, এটা একটা গথিক টেল, এটা তোমাকে জানতে হবে। শর্ট স্টোরি কালেকশন অস্কার ওয়াইল্ডের খুবই ফেমাস। হ্যাপি প্রিন্স, এটা তো জানতেই হবে, হ্যাপি প্রিন্স, সেলফিশ জায়ান্ট, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে ছিল। হাউস অফ পমেগ্রানেটস, এখানে আমাদের ইয়ং কিং, স্টার চাইল্ড এগুলো রয়েছে। তারপরে লর্ড আর্থার সেভাইলস ক্রাইম অ্যান্ড আদার স্টোরিজ, তার মধ্যে ক্যান্টারভাইল ঘোস্ট আর মডেল মিলিনায়ার এগুলো আছে। রুডিয়ার্ড কিপলিং, একে আমরা ব্রিটিশ ইম্পেরিয়ালিস্ট বলতে পারি। এর যে বুক জঙ্গল বুক, সেটা আমাদের কাছে খুবই পরিচিত। মোগলি বলে যে ক্যারেক্টার, সেটার জন্য আরও ক্যারেক্টার রয়েছে, ভাল্লু, বাঘেরা, শের খান। আর সেকেন্ড জঙ্গল বুক। আর কিম রয়েছে, এখানে একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি রয়েছে, কিম বলে একটা ক্যারেক্টার, যেটা আমাদের আরফান বয়। ক্যাপ্টেন কারিজিয়াস, এরপরে রয়েছে স্যার আর্থার ক্যানন ডয়েল, একে আমরা ডিটেকটিভ নভেলিস্ট বলতে পারি। আর তার দুটো সিরিজ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে শার্লক হোমস সিরিজ, এখানে কিছুগুলো বই রয়েছে, স্টাডি ইন স্কারলেট, দ্য সাইন অফ ফোর, অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস, মেমোয়ার অফ শার্লক হোমস, আর হাউন্ড অফ দ্য বাস্কারভাইল। আর তার সাথে রয়েছে দ্য রিটার্ন অফ শার্লক হোমস। এরপরে রয়েছে আমাদের প্রফেসর চ্যালেঞ্জার সিরিজ, এটাও কিন্তু এক রকমের সিরিজ, যেমনটা হলো শার্লক হোমসের। তাহলে এই দুটো সিরিজের কথা তুমি মনে রাখবে। জর্জ মেরেডিথের মধ্যে রয়েছে মেজর রাইটিং, যেটা আমি তোমাকে বলবো মনে রাখতে, সেটা হলো, এগুলো মনে রাখার দরকার নেই, তুমি ইগোইস্ট মনে রাখবে, এটা তার মাস্টারপিস ছিল ইগোইস্ট। এখানে আমরা স্যার উইলুক বাই প্যাটার্নে তাকে পাচ্ছি। আর তার সাথে আরেকটা মনে রাখবে, যেটা পোয়েট্রি হলো মডার্ন লাভ বলে 1862, সেইটা। এরপরে আলফ্রেড লর্ড ডেনিসনের মধ্যে তুমি যেগুলো মনে রাখবে সেটা হলো দ্য লেডি অফ স্যালট মনে রাখবে। এরপরে রয়েছে তোমার ইন মেমোরিয়াম, এটা ফেমাস, এটা একটা এলিজি পোয়েম, যেটা তার ক্লোজ ফ্রেন্ড আর্থার হেনরি হ্যালামের জন্য লিখেছিল তিনি মারা যাওয়ার পরে। এরপরে ইউলাইসিস, যেটা আমাদের 1833-তে পাবলিশ করা হয়েছিল, এটা একটা ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ আমাদের দুটো রাইটারের কাছে খুবই ফেমাস, একটা হচ্ছে টেনিসন আর ব্রাউনিং তো ড্রামাটিক মনোলগের মাস্টার। এরপরে আমরা জানবো মডেটি আর্থার, কিং আর্থারকে নিয়ে লেখা। এরপরে লকসেলি হ্যাল, 1842। এরপর রয়েছে চেঞ্জ অফ দ্য রাইট ব্রিগেড, তারপর রয়েছে দ্য ব্রুক আর ক্রসিং দ্য বার, এটাও তার ফাইনাল পোয়েম। এরপরে আমরা জানবো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংকে। তার রাইটিং এর মধ্যে প্রথমেই রয়েছে সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, এটা 44 সনেটের কালেকশন, যেখানে তার ম্যারেজ রবার্ট ব্রাউনিং এর সাথে সেগুলোকে তুলে ধরেছে। অ্যারোরা রিগ, এটা একটা ভার্স নভেল, এটা একটা আমাদের ভার্স লং ন্যারেটিভ পয়েমের উদাহরণ তুমি বলতে পারো। আর কাসা গুইডি উইন্ডোজ, এটাও কিন্তু তুমি মনে রাখতে পারো, এটা ইতালির ফ্লোরেন্সে লেখা হয়েছিল। এরপর রবার্ট ব্রাউনিং রয়েছে, রবার্ট ব্রাউনিং হলো হাজব্যান্ড কার, ওই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর। পোলাইন হলো একটা তার ফার্স্ট পাবলিশ বুক, এখানে সেলফ ডিসকভারি, গিল্টি এগুলোকে তুলে ধরেছে। প্যারাসেলসাস, এটা একটা হিস্টোরিক্যাল ফিগার, প্যারাসেলসাসকে নিয়ে ভার্স ড্রামা। আর দ্য পাইট পেপার অফ হ্যামলিন, এখানে একটা লিজেন্ডারি টেল রয়েছে পাইট পেপারের। ড্রামাটিক লিরিক্সের মধ্যে মাই লাস্ট ডাচেস রয়েছে, এটা মাই লাস্ট ডাচেস আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। ড্রামাটিক রোমান্সের মধ্যে রয়েছে অনেকগুলো তার কালেকশন ড্রামাটিক মনোলগসের। আর রিং অফ দ্য বুক, এটা তার গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। আর ম্যান অ্যান্ড উইমেন, এখানে আমরা অনেক ড্রামাটিক মনোলগ পাবো, তার মধ্যে ফেমাস হলো দ্য লস্ট লিডার, এটা ওয়ার্ডসওয়ার্থকে কেন্দ্র করে। এন্ডিয়েডের শ্যাডো আর ফেরার পলিপি এগুলো। দ্য লাস্ট রাইড টুগেদার, এটাও তার একটা রোমান্টিক টেল ন্যারেটিভ।
আর এরপর আমাদের ম্যাথিউ আর্নল্ডকে জানতে হবে। ম্যাথিউ আর্নল্ড আমাদের ফেমাস বিভিন্ন রকমের পোয়েমের জন্য, যেমন স্কলার, জিপসি বা লেয়ার লাইফ, এগুলো। ডাবার বিচ তার সবচেয়ে ফেমাস, 1851, এটা আবার অনেক জায়গায় সিলেবাসের মধ্যে থাকে। এম্পেডোকেলস অন এটনা, এটা হলো তার ফিলোসফিক্যাল পোয়েম, একটা ফিলোসফারকে কেন্দ্র করে, যার নাম হলো এম্পেডোকেলস, এম্পেডোকেলস নট এম্পো। এরপরে কালচারাল অ্যানার্কি, এটা ক্রিটিসিজমের জন্য খুবই বিখ্যাত, 1869। লিটারেচার অ্যান্ড ডগমা, এটাও মনে রাখবে। এরপরে আমাদের ননসেন্স ভার্সের যে রাইটার লুইস ক্যারল, তাকে আমরা পাবো, তার বিখ্যাত রাইটিং অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। আর এই অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ডের মধ্যে কি হচ্ছে, অ্যালিস বলে একটা মেয়ে একটা রেবিট হোলের মধ্যে ঢুকে যাচ্ছে। আর তারপরে রয়েছে, এই দেখো, ননসেন্স ভার্স, কোথায় গেল কার্সার, where is my cursor, এই তো পেয়েছি। এই যে ননসেন্স ভার্স, এই ননসেন্স ভার্সের জন্য এই রাইটারকে আমরা খুব ভালো করে চিনি। পরে রয়েছে আমাদের জন রাস্কিন। জন রাস্কিনের কয়েকটা ইম্পর্টেন্ট রাইটিং হয়েছে, যেমন হলো মডার্ন পেন্টার্স, দ্য সেভেন ল্যাম্পস অফ আর্কিটেকচার, স্টোন অফ ভ্যানিস, আনটু হিজ লাস্ট, ক্রাউন অফ ওয়াইল্ড অলিভ, আর খুব একটা ইম্পর্টেন্ট নেই। এরপরে যে রাইটারগুলো আমাদেরকে আরো জানতে হবে, সেটা হলো হপকিন্স, দ্য উইন্ড হভারের জন্য বিখ্যাত। এরপরে ক্রিশ্চিয়ানা রসেটি, ডান্টে গ্যাব্রিয়েল রসেটির বোন, গবলিন মার্কেটের জন্য বিখ্যাত। এডওয়ার্ড ফিটজারল্যান্ড, রুবায়েত অফ ওমর খায়াম, ইলাম মরিস, উইলকি কলিন্স, রবার্ট লুইস স্টিভেনসন, ট্রেজার আইল্যান্ডের জন্য বিখ্যাত। থমাস ব্যাবিংটন ম্যাকুইলে, হ্যারি জেমস, জন স্টুয়ার্ট মিল অ্যান্ড এলিজাবেথ গাস্কিল। এইসব রাইটারগুলোকেও আমাদের নামগুলো অন্তত শুনে রাখতে হবে। এর পরের দিনে আমরা আলোচনা করব মডার্নিস্ট লিটারেচার, 1901-1940।